প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদেরকে আবারও স্বাগত জানাচ্ছি জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি এই কোর্সের আরেকটি ক্লাসে। আমরা কোর্স যেটা পড়ছিলাম, কোর্স কোডটি ছিল হচ্ছে 24-31-0 এই কোর্সের প্রথম অধ্যায়টি আমরা শেষ করেছি। আজকে আমরা শুরু করব এই কোর্সেরই দ্বিতীয় অধ্যায়টি। অধ্যায়ের নাম হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মধ্যে আমরা আজকে যে টপিকটি পড়ব সেটি হচ্ছে আইসোলেশন অফ ডিএনএ। আইসোলেশন অফ ডিএনএ বিষয়টা এরকম যে কোনো কোষ থেকে অনেক কিছু, একটা কোষের মধ্যে অনেক কিছুই থাকবে, সেখান থেকে শুধুমাত্র ডিএনএটাকে আমরা কিভাবে বের করে আনতে পারবো, অর্থাৎ পিওর ডিএনএটা কিভাবে আমরা পাবো, সেই প্রক্রিয়াটিকেই বলা হচ্ছে আইসোলেশন অফ ডিএনএ। আইসোলেশন অফ ডিএনএ এই প্রক্রিয়াটি দেখার জন্য আমরা দেখব এখানে মূলত 4টি ধাপে প্রক্রিয়াটি সম্পূর্ণ করব। তো আমরা ব্যাকটেরিয়া কোষ থেকে কিভাবে ডিএনএ আইসোলেশন করতে হবে সেই বিষয়টি দেখব। দেখে এখানে আমরা ব্যাকটেরিয়া কোষের প্রসেসটা দেখব। প্রথমে কি করতে হবে? ব্যাকটেরিয়ার কোষ আহরণ করতে হবে। দ্বিতীয় ধাপে কোষের উপাদান মুক্তকরণ। তৃতীয় ধাপ হচ্ছে কোষ দ্রবণ থেকে ডিএনএটাকে পৃথককরণ এবং পরবর্তীতে ওই পৃথককৃত ডিএনএটাকে পরিশুদ্ধকরণ। এই 4টা ধাপ কিভাবে হবে আমরা সেই প্রসেসটা দেখব। তো আইসোলেশন অফ ডিএনএর ক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা এখানে তো বললাম যে ব্যাকটেরিয়া সেল থেকে আমরা করব, কিন্তু যে কোনো সেল থেকেই এটা করা সম্ভব। মানে টিস্যু, সেটা যে কোনো জায়গায় থাকতে পারে, ব্লাড সেল হতে পারে, বডি ফ্লুইডসের মধ্যে যে সেল থাকে সেটা হতে পারে, ইভেন আমাদের চুলের গোড়ায় যেই সেলগুলা পাওয়া যায় সেটা থেকে হতে পারে। অর্থাৎ যে কোনো সেল যেখানে নিউক্লিয়াস থাকবে বা জেনেটিক ম্যাটেরিয়াল থাকবে, এরকম যে কোনো সেল থেকেই আমরা ডিএনএটাকে আহরণ করতে পারি। যেহেতু আমরা ব্যাকটেরিয়া কোষ থেকে ডিএনএটা আহরণ প্রক্রিয়াটি দেখব, সেহেতু ব্যাকটেরিয়া খুব ক্ষুদ্র, অল্প ব্যাকটেরিয়া কোষ থাকলে সেখান থেকে এই ডিএনএ ভালোভাবে পাওয়া যাবে না। এজন্য আমাদেরকে ব্যাকটেরিয়া সেলকে কালচার করতে হয়। এজন্য আমরা যে প্রসেসটা দেখব সেটা হচ্ছে কালচারড সেল থেকে কিভাবে ডিএনএ আইসোলেশন করা হয়। তো আমাদের প্রথম যে ধাপটা ছিল সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ আহরণ। ব্যাকটেরিয়ার কোষ আহরণ, এখানে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা আবাদ মাধ্যম নিতে হবে যেখানে ব্যাকটেরিয়াকে চাষ করতে হবে। এই আবাদ মাধ্যমটা যেটা সাধারণত ব্যবহার করা হয়ে থাকে সেটা হচ্ছে লুরিয়া বার্টেনি। এটা একটা আবাদ মাধ্যম। আমরা যদি এই ছবিটা দেখি, এখানে এই লুরিয়া বার্টেনি আবাদ মাধ্যমে ব্যাকটেরিয়াকে চাষ করা হয়েছে। এখানে যে প্রসিডিউরটা ব্যবহার করা হয়, আবাদ মাধ্যমটা কি আবার তোমাদের অনেকের মনে হতে পারে, এটা হচ্ছে যে এমন একটা মিডিয়া, এমন একটা কেমিক্যাল উপাদান যেখানে সব ধরনের পুষ্টি উপাদান থাকে ব্যাকটেরিয়ার গ্রোথ রেটের জন্য। গ্রোথটা যেন সঠিকভাবে হতে পারে, খুব দ্রুত অনেক ব্যাকটেরিয়া যাতে আমরা পেতে পারি, সেই ধরনের মাধ্যমকে বা মিডিয়াকে বলা হচ্ছে আবাদ মাধ্যম। এখানে যেটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে লুরিয়া বার্টেনি। কি করতে হবে? এই আবাদ মাধ্যমে ব্যাকটেরিয়াকে নিতে হবে, নিয়ে 37 ডিগ্রি সেলসিয়াসে প্রতি মিনিটে 150 থেকে 250টি ঝাঁকুনি সম্ভব এরকম একটা মেশিন আছে। সেই মেশিনের উপর একে বসিয়ে ঝাঁকুনিটা দেওয়ার পরে এটাকে সেট করে দিতে হবে। তাহলে প্রথমে মাধ্যমটা তৈরি করে এই টেম্পারেচার এবং প্রতি মিনিটে এতটি ঝাঁকুনি সম্পূর্ণ হতে পারে, এভাবে ঝাঁকুনি দিয়ে এটাকে রেখে দিতে হবে। যখন পর্যাপ্ত পরিমাণে ব্যাকটেরিয়া গ্রো করবে, এবং সাধারণত এ ধরনের আবাদ মাধ্যমে আমরা ইকোলি সবথেকে পরিচিত যে ব্যাকটেরিয়াটি আছে সেটাকেই ব্যবহার করা হয়ে থাকে, এবং এটি প্রতি 20 মিনিটে একবার করে বিভাজিত হতে পারে। এবং এত বেশি এদের বিভাজন হয় যে একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে সে আর বিভাজিত হতে পারে না, তখন আর বিভাজন হয় না, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যক ব্যাকটেরিয়া এখানে গ্রো করে ফেলে। যখন এই সর্বোচ্চ সংখ্যক ব্যাকটেরিয়াটা গ্রো করবে তখন একটা যন্ত্র আছে, সেই যন্ত্রটার নাম হচ্ছে স্পেকট্রোফটোমিটার। সেখানে ঘনত্ব পরিমাপ করতে হবে। কোষের ঘনত্ব যদি 2 থেকে 3 × 10⁹ কোষ পার মিলিলিটারে পৌঁছায়, তখন বুঝতে হবে যে এটা সর্বোচ্চ বংশবৃদ্ধি ঘটে গিয়েছে, এরপরে আর এখানে বংশবৃদ্ধি করা সম্ভব নয়। তখন এই স্পেকট্রোফটোমিটার
ফটোমিটারে যদি দেখায় যে প্রতি মিলিলিটার দ্রবণে 0.8 থেকে ইন্টু 10⁻90 কোষ পাওয়া যায়, তাহলে আমার যে কাঙ্ক্ষিত ব্যাকটেরিয়া যেখান থেকে আমি ডিএনএটা পাওয়ার আশা করছি সেটা আমরা পাবো। তাহলে স্পেকট্রোফটোমিটারে যখন আমার কাঙ্ক্ষিত ঘনত্বটা আমি মাপতে পারবো, তখন কি করব, ওই দ্রবণ থেকে, ওই মিডিয়া থেকে কোষগুলাকে নিয়ে সেটাকে সেন্ট্রিফিউজ করতে হবে। এখন সেন্ট্রিফিউজ জিনিসটা কি, তোমাদেরকে দুটো ওয়ার্ডই হচ্ছে অনেক নতুন। তো স্পেকট্রোফটোমিটার এমন একটা যন্ত্র যেখানে কোনো দ্রবণে কোনো বস্তু বা কোনো কিছুর ঘনত্ব পরিমাপ করা হয়। আর সেন্ট্রিফিউজ হচ্ছে এমন একটা মেশিন, আমি দেখাবো ছবি, এমন একটা মেশিন যেই মেশিনে কোনো দ্রবণকে যদি পার মিনিটে সেট করে দেওয়া হয়, সে এতবার ঘুরবে, ঘূর্ণন সম্পূর্ণ হবে, এবং ওই ঘূর্ণনের ফলে কি হবে যে তাদের ওয়েট অনুযায়ী ওই দ্রবণে যে বিভিন্ন ধরনের কেমিক্যাল উপাদান থাকে, সেই কেমিক্যাল উপাদানগুলা তাদের ওয়েট অনুযায়ী বিভিন্ন লেয়ারে সেপারেট হয়ে যায়। যেমন ভারী জিনিসগুলা, একটা কোষের মধ্যে যেই জিনিসগুলার ওয়েট বেশি সেগুলো নিচে চলে আসবে, তারপরে ওয়েট যার একটু কম সে আরেকটু উপরের লেয়ারে, এভাবে আস্তে আস্তে বিভিন্ন লেয়ারে বিভিন্ন ধরনের উপাদানগুলা জমা হয়। এবং এইটা যেই মেশিনে করা হয় সেই মেশিনটা হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন। এবং যখন সেন্ট্রিফিউজ করব তখন ওখান থেকে দেখা যাবে যে আমরা তলানি থেকে কোষটাকে আহরণ করতে পারবো। এটা হচ্ছে আমার কোষ আহরণের প্রথম যেই ধাপটা আমরা ছিল, সেখানে এই প্রক্রিয়াগুলা সম্পূর্ণ করতে হবে। এখন আমি বলেছি যে তোমাদেরকে ছবিটা আমি দেখাবো। তো প্রথমে এটা হচ্ছে ব্যাকটেরিয়া কালচার করেছি, সেখান থেকে ব্যাকটেরিয়ার কালচারকে সেন্ট্রিফিউজ করলে দেখো নিচে লেখা আছে কি প্লেটলেট অফ সেল, প্লেট অফ সেল, অর্থাৎ তলানিতে সেলের যেই অংশটা সেটা পাওয়া যাবে এবং উপরে একটা তরল কেমিক্যালের দ্রবণ থাকবে। ওই কেমিক্যালের দ্রবণটা ফেলে দিয়ে নিচ থেকে কোষগুলাকে কালেক্ট করতে হবে। এটা হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন। এই মেশিনের ভেতরে তোমরা দেখো ব্লু কালারের মুখ দিয়ে কিছু টিউব রাখা আছে। এখানে এটা একটা ছোট মেশিন, এর থেকে অনেক বড় মেশিনও পাওয়া যায়, সেখানে অ্যাট এ টাইম অনেকগুলা টিউব ইউজ করা যায়, কিন্তু নিয়মটা হচ্ছে যে সংখ্যক টিউব থাকতে হবে। তোমরা যদি ক্লাসে যাও, প্র্যাকটিক্যাল ক্লাসে প্রতিটা ডিপার্টমেন্টেই সাধারণত সেন্ট্রিফিউজ মেশিন থাকে, সেখানে তোমরা সচক্ষে এগুলো দেখতে পারবে। তারপরেও আমি একটু তোমাদেরকে ধারণা দিই, সেটা হচ্ছে যে এই টিউবগুলা সমানভাবে, মানে লেফট সাইডে যতটা ঘর থাকে রাইট সাইডেও ততটা ঘর থাকে, এবং তুমি যদি একটা টিউব ইউজ করো তাহলে কিন্তু হবে না। বিষয়টা হচ্ছে এরকম যে লেফট সাইডে যদি একটা টিউব থাকে রাইট সাইডেও একটা টিউব থাকবে, লেফট সাইডে যদি দুটো টিউব থাকে রাইট সাইডেও দুইটা টিউব থাকতে হবে। এবং আমার স্যাম্পল একটা টিউবে আছে, তাহলে বাকি টিউবগুলোতে আমাকে কী করতে হবে, আমি নর্মাল ওয়াটার ভরে ওইটা মেশিনে আমি রেখে কাজ করতে পারবো। এখানে সামনে যে বাটনগুলো দেওয়া আছে, এখানে আমি সেট করে দিতে পারবো যে 1 মিনিটে আমি এটাকে 1000 বার ঘোরাইতে চাই, না 10,000 বার ঘোরাইতে চাই, না কতবার ঘোরাইতে চাই, সেই টাইম এবং কতবার ঘোরাতে চাই সেটা যদি সেট করে দিই, তাহলে অটোমেটিক্যালি সে ঘুরে আমাকে ওই উপাদানের বিভিন্ন লেয়ারে সেপারেট করে দিবে। এটা হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন। আর এটা হচ্ছে স্পেকট্রোফটোমিটার। এখানে কি করা হয়, এখানকার টিউবগুলা আলাদা হয়, একেবারেই ডিফারেন্ট টাইপের। তোমরা নিচে ব্লু কালারের যেই অংশটা ওনার হাতে আছে সেটা তো একটা কালার, নিচে যদি রাইট সাইডের কর্নারে দেখো তাহলে হচ্ছে ব্লু কালারের যেই চারকোনা টিউব থাকে, এই টিউবের মধ্যে স্যাম্পলটা নিয়ে এই মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হয়। তারপর এখানে রিডিং নেওয়া হয়, আমি সেট করে দিব যে আমি এখানে নির্দিষ্ট একটা পরিমাণ আছে যে আমি এত তরঙ্গ দৈর্ঘ্যে দেখতে চাই, সেটা সেট করে দিলে অটোমেটিক্যালি কি হয় যে এর সাথে প্রিন্টার সেট করা থাকে, রিডিংটা ওই প্রিন্টার কাগজ দিয়ে বের হয়ে আসে। আমরা বিভিন্ন দোকানে দেখি যে আমাদের মেমো দেয়, অটোমেটিক্যালি বের হয়ে আসে, ঠিক সেরকম। তো ওটা দেখে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের কাঙ্ক্ষিত সেলটা এখানে আছে কি নাই। এই দুটো মেশিন খুবই প্রয়োজন এই ডিএনএ আইসোলেশনের ক্ষেত্রে। আমরা পরবর্তীতে আরও কিছু ধাপ দেখব যেখানে এই দুটো মেশিন খুবই কাজে লাগবে।
সেকেন্ড যে আমাদের ধাপটা ছিল সেটা হচ্ছে কোষের উপাদান মুক্তকরণ। সেটা কিভাবে করতে হবে, যে আমরা কোষ আহরণ করেছি, এখন কোষটার চারপাশে যদি আমরা ব্যাকটেরিয়া সেল না নিয়ে উদ্ভিদ কোষ হতো বা প্রাণী কোষ হতো, তার বাইরেও তো বিভিন্ন লেয়ার থাকে, যেমন প্রাণী কোষে কোষ পর্দা থাকে, ঝিল্লি থাকে, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, এগুলাকে ভেঙে ফেলতে হবে এবং তার ভেতরের যে উপাদানগুলো আছে সেগুলাকেও বের করে ফেলতে হবে। এই প্রসিডিউরটাকে বলা হচ্ছে কোষের উপাদান মুক্তকরণ। সেটা কিভাবে করতে পারি, একটা হচ্ছে যান্ত্রিক শক্তির মাধ্যমে করা সম্ভব, আর একটা হচ্ছে রাসায়নিক পদার্থের মাধ্যমে করা হয়। তোমরা নিশ্চয়ই যারা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়াটা সেকেন্ড ইয়ারে করেছো, সেখানে পেঁয়াজের মূল থেকে মাইটোসিস প্রক্রিয়া দেখার জন্য যখন স্লাইডের উপরে কাভার গ্লাস দিয়ে জিনিসটাকে টুথপিক দিয়ে কন্টিনিউয়াসলি সাউন্ড করতে হয়েছে, অর্থাৎ এই সাউন্ডে ওর কোষ প্রাচীরগুলো ভেঙে গিয়েছিল। ওইটা হচ্ছে যান্ত্রিক শক্তির মাধ্যমে, অনেক বেশি শব্দের মাধ্যমে বা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে কোষ প্রাচীর ভেঙে ফেলা যায়। তবে সবথেকে কনভিনিয়েন্ট বা সুবিধাজনক হচ্ছে কেমিক্যাল উপাদানের মাধ্যমে। তো আমরা এখানে কেমিক্যাল উপাদানের মাধ্যমে কিভাবে করা হয় সেটা আমরা দেখব, যে কোষ প্রাচীর অথবা কোষ আবরণ বিগলন, আমরা যেহেতু ইকলি ব্যবহার করছি এখানে কোষ আবরণটা কিভাবে বিগলন হবে সেই প্রসিডিউরটা দেখব। এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল উপাদান ব্যবহার করতে পারি আমরা, লাইসোজাইম এনজাইম থাকতে পারে, ইডিটিএ যেটার পূর্ণরূপ হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, অথবা কি ব্যবহার করতে পারি এসডিএস, সোডিয়াম ডোডিসাইল সালফেট। এটা ওই কোষের যে দ্রবণটা আমরা সেন্ট্রিফিউজ করে নিয়ে এসেছি ওর ভেতরে দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, এই যে কোষটা তার যে প্রাচীর বা আবরণ সেগুলা হচ্ছে ভেঙে যাবে, ভেঙে গিয়ে সেখান থেকে বিভিন্ন উপাদান কোষ প্রাচীর এবং অন্যান্য অংশের বাইরে বের হয়ে আসবে। তখন কি করতে হবে, এটাকে সেন্ট্রিফিউজ করতে হবে। বলেছি সেন্ট্রিফিউজ মেশিনটা খুবই ইম্পর্টেন্ট একটা যন্ত্র এই প্রসিডিউরের জন্য। যন্ত্রের সাহায্যে এখানে তলানি পড়বে, পরিষ্কার কোষ দ্রবণটা, মানে আগে আমার কি ছিল যে উপরে তরল উপাদানটা ছিল, নিচে কোষ ছিল, আমি তরল উপাদানটা ফেলে দিয়ে কোষটাকে সংগ্রহ করেছি। এখন কি করতে হবে, যে আমার কোষের ভেতরে বিভিন্ন ভারী উপাদানগুলা নিচে পড়ে যাবে এবং উপরে পরিষ্কার দ্রবণ থাকবে। এখন উপরের পরিষ্কার দ্রবণের মধ্যে ডিএনএটা থাকবে, সেজন্য আমার কি করতে হবে, এটার আরেক ধরনের যন্ত্র আছে, পিপেট বলা হয়, এর মাধ্যমে ওই কোষ দ্রবণ থেকে পরিষ্কার দ্রবণটা ওই টিউব থেকে আরেকটা নতুন টিউবে স্থানান্তর করা হয়। সেন্ট্রিফিউজ করার পরে যে বিভিন্ন লেয়ার পাওয়া যাবে, তাহলে কি করতে হবে, পরিষ্কার কোষ দ্রবণ সংগ্রহ করতে হবে। এখানে যদি আমরা দেখি, দেখো সেল লাইসিস প্রথম যে ধাপটা, সেখানে হচ্ছে সেলটা প্রাচীরটাকে ভেঙে ফেলা হলো। যখন সেল ভেঙে ফেলা হলো, তারপরের ধাপে যদি আমরা দেখি, সেই দ্রবণের ভেতরে ওইটা একটা দ্রবণের মধ্যে ওটাকে নিয়ে সেন্ট্রিফিউজ করলে উপরে পরিষ্কার উপাদানের ডিএনএ, আরএনএ, প্রোটিন এই ধরনের উপাদান থাকবে এবং নিচে আমার বিভিন্ন কোষের যে উপাদান অঙ্গাণুগুলো থাকে সেগুলো নিচে তলানিতে পড়ে যাবে। আমাকে উপর থেকে ওই পরিষ্কার দ্রবণটাই সংগ্রহ করতে হবে। এখানে যদি তোমরা এই ছবিটা দেখো, দেখো সেলটা কিভাবে রাপচার হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। এভাবে সাধারণত সেলগুলাকে কেমিক্যাল অথবা সাউন্ডের মাধ্যমে ভেঙে কোষগুলাকে বিভিন্ন উপাদানগুলাকে বাইরে বের করে তারপর সেন্ট্রিফিউজ করা হয়ে থাকে। এরপরের যে ধাপটা সেটা হচ্ছে কোষ দ্রবণ সংগ্রহ থেকে ডিএনএ পৃথকীকরণ। আমরা যে পরিষ্কার কোষ দ্রবণটা পেলাম, সেখানে আমি বলেছি তিনটা উপাদান আছে, ডিএনএ আছে, আরএনএ আছে, আর প্রোটিন আছে। এই তিনটা উপাদানের মধ্যে আমাদের প্রয়োজনীয় উপাদানটা হচ্ছে ডিএনএ, আর যেই দুটো উপাদান আমাদের লাগবে না সেটা হচ্ছে আরএনএ এবং প্রোটিন। তাহলে ডিএনএ থেকে ওই দুটো উপাদানকে আমাকে পৃথক করতে হবে। প্রথমে আমরা প্রোটিনকে পৃথক করব, তারপরে আমরা আরএনএকে পৃথক করব, তাহলে আমাদের দ্রবণে থাকবে হচ্ছে ডিএনএ। তো এক্ষেত্রে কি করতে হবে, ওই কোষ দ্রবণের মধ্যে প্রোটিন, আরএনএ, ডিএনএ তিনটা উপাদান আছে। আমরা কি করব, প্রোটিন দূর করার জন্য এর ভেতরে ফেনল যোগ করব, ওই কোষ দ্রবণের মধ্যে ফেনল দিব। ফেনল দিলে কি হবে, প্রোটিনটা ওখান থেকে দ্রবীত হবে। কিভাবে, ফেনল দিয়ে রেখে দিলে হবে না, সেটাকে সেন্ট্রিফিউজ করতে হবে। সেন্ট্রিফিউজ করলেই সেখান থেকে প্রোটিন
আলাদা হয়ে যাবে। এরপরে কি হবে, আরএনএ দূর করার জন্য আরএনএস এনজাইম যোগ করতে হবে, তাহলে আরএনএসটাও ওখান থেকে বের হয়ে যাবে। পরবর্তীতে সেন্ট্রিফিউজ করতে হবে, করলে দ্রবণের মধ্যে ডিএনএ পাওয়া যাবে, কি সহ, প্রোটিন থাকবে কিন্তু সেটা ডিএনএ গঠনের হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন। এই ছবিটা যদি আমরা দেখি, দেখো একদম নিচে আছে হচ্ছে অর্গানিক ফেজ, যেখানে আরএনএ, লিপিড বা আদার্স উপাদান আছে। মাঝখানে যে লেয়ারটা সাদা রঙের, সেখানে প্রোটিন থাকবে, এবং উপরের অংশে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাকুয়াস ফেজ, এবং সেইখানে থাকবে হচ্ছে ডিএনএ। সেন্ট্রিফিউজ করলে এরকম 3টা লেয়ার আমরা দেখব। ফেনল যোগ করলে মাঝখানে ইন্টারফেস লেয়ারে প্রোটিন চলে আসবে, আবার আরএনএস যোগ করে যখন আমরা সেন্ট্রিফিউজ করব তখন নিচে আরএনএ চলে আসবে, এবং উপরে একেবারে পানির মতন অংশ যেটা থাকবে সেখানে ডিএনএ থাকবে। এখান থেকে ঠিক আরেকটা পিপেটের মাধ্যমে উপর থেকে শুধুমাত্র ওই ডিএনএ যুক্ত স্বচ্ছ পানির অংশটা অন্য একটা টিউবে স্থানান্তর করতে হবে। তাহলে 3 নাম্বার ধাপটা আমাদের কমপ্লিট হয়েছে। এখন আমরা দেখব হচ্ছে 3 নাম্বার ধাপে ওই যে সেল এক্সট্রাক্ট করেছি, ফেনল যোগ করেছি, করে সেন্ট্রিফিউজ করলে দেখো 3টা লেয়ার দেখতে পাচ্ছি। প্রোটিন, উপরে ডিএনএ প্লাস আরএনএ দেখাচ্ছে, পরবর্তীতে আরএনএ যোগ করলে আরএনএস এনজাইম যোগ করলে আরএনএটাও চলে যাবে, শুধু অ্যাকুয়াস লেয়ারে আমরা ডিএনএটা পাবো। এরপরে হচ্ছে ডিএনএ পরিশুদ্ধকরণ, কারণ ডিএনএর ভেতরে ওই যে হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন আছে, এগুলো আমাদের বের করে ফেলে দিতে হবে। কিছু আরএনএও থাকতে পারে, সেগুলোও যেন না থাকে, সেজন্য আমাদের এই ডিএনএটাকে একেবারে বিশুদ্ধ ডিএনএ, ডাবল হেলিক্স যে ডিএনএ, সেই ডিএনএটাকে আমাদের লাগবে। তো ওই অ্যাকুয়াস দ্রবণ যেটা আমরা আলাদা করে ফেললাম, সেই দ্রবণটা দেখতে এরকম হবে। দেখো উপরে এখানে আমরা সাদা যে অংশটা দেখছি, এই অংশে মূলত আমাদের ডিএনএ বোঝা যাবে, খালি চোখে কিছুটা হলেও বোঝা যায় এই পজিশনে এসে, কিন্তু এটাও পিওর না। সেটাকে আরো পিওর করার জন্য আমরা কি করব, এর ভেতরে সোডিয়াম আয়ন এবং -200°C তাপমাত্রার যে ইথানল, সেটা 3:1 অনুপাতে যোগ করব। তাহলে 3 ভাগ সোডিয়াম আয়ন এবং -200°C তাপমাত্রার যে ইথানলটা আছে সেটা 1 ভাগ যোগ করে এটাকে যখন আমরা ঝাঁকাবো তখন বা সেন্ট্রিফিউজ করব, তখন আমাদের এইভাবে ডিএনএটাকে দেখা যাবে। কোথায় আমরা ডিএনএটা দেখছি, এই যে অনেকটাই ডাবল হেলিক্স যে ডিএনএ, সেটা খালি চোখে কিছুটা বোঝা যাবে। এবং এটা যে আসলেই আমাদের কাঙ্ক্ষিত যে ডিএনএটা, সেটা যেন আমরা বুঝতে পারি, সেজন্য স্পেকট্রোফটোমিটারে এটার আবার ঘনত্ব পরিমাপ করতে হবে, এবং এই ঘনত্বটা যদি 1.8 থেকে 2 এর মধ্যে পাওয়া যায় তাহলে বুঝতে হবে আমার কাঙ্ক্ষিত যে ডিএনএ সেটা আমি পেয়ে গিয়েছি। কিন্তু যদি না হয়, এর কম হয়ে যায়, তখন বুঝতে হবে আমার কাঙ্ক্ষিত ডিএনএ আসে নাই, আমরা যতগুলো ধাপ করলাম সেগুলো সবই আমার বৃথা হয়ে যাবে। এজন্য কি করতে হবে, এই প্রত্যেকটা ধাপ খুব সতর্কতার সাথে পালন করতে হবে। তাহলে যদি এই ঘনত্বের আমরা পাই, তাহলে আমরা সেই কাঙ্ক্ষিত ডিএনএ পাবো, এবং সেটাকে আমরা সংরক্ষণ করব। পরবর্তীতে আমরা যে কোনো কাজে তখন এই সংরক্ষিত ডিএনএটাকে ব্যবহার করতে পারবো। এই যে গ্লাস রডের মাধ্যমে ওঠালে বোঝা যায় যে ডিএনএটা পাওয়া যাচ্ছে, তখন আমার ওখান থেকে ডিএনএটাকে আলাদা করে, রড সহ ডিএনএটাকে অন্য কিছুতে কনভার্টেড করে রেখে দিতে হবে, আর অন্যগুলা ফেলে দিতে হবে। পুরো প্রসিডিউরটা আমরা যদি একটু ওভারভিউ করি, তাহলে দেখো প্রথমে আমরা কি করেছিলাম, ব্যাকটেরিয়ার সেল কালচার করে সেলটাকে সংখ্যা বৃদ্ধি করেছি, সেল গ্রোথ করেছি, সেন্ট্রিফিউজ করেছি, সেন্ট্রিফিউজ করে সেখান থেকে কোষ, তলানি থেকে কোষগুলাকে নিয়েছি, সেখান থেকে সেল হারভেস্ট বা লাইসিস যেটা আমরা বলছি, যে সেলটার প্রাচীরগুলাকে ভেঙে ফেলেছি। ভেঙে ফেলার পরে সেখান থেকে বিভিন্ন যে ফেনল, আরএনএস যোগ করে পিওর ডিএনএ পেয়েছি। সেই ডিএনএ পিউরিফিকেশন করে আমার যে কনসেন্ট্রেটেড 1.8 থেকে 2 ঘনত্বের যেই ডিএনএ আমরা পাবো, সেটাকে আমরা সংরক্ষণ করেছি। এই হচ্ছে ডিএনএ পিউরিফিকেশন বা ডিএনএ আইসোলেশনের প্রসিডিউরটা। আশা করি তোমাদের সবার মনে থাকবে, এবং স্টেপ বাই স্টেপ এগুলা মনে রাখার চেষ্টা করবা, খুব বেশি কঠিন না। প্রথম নতুন তো এর জন্য একটু সময় লাগতে পারে, বাট আর কয়েকবার দেখলে বিষয়টা অনেক সহজ মনে হবে।
আশা করি তোমরা সবাই ভালোভাবে এটা বুঝতে পেরেছো এবং এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।